সিরিজ বাঁচানোর মিশনে কাল দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরে টাইগারদের অনুশীলন, সমতা আনতে আত্মবিশ্বাসী স্বাগতিকরা। দ্বিতীয় দফায় দেয়া হলো ক্রীড়া কার্ড। সরকারি বেতনের আওতায় এলেন 171 ক্রীড়াবিদ। ফুটবল, হকি সহ 17 ডিসিপ্লিনের খেলোয়াড়রা পেলেন সম্মাননা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাফা। সিরিজ বাঁচানোর মিশনে কাল দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরে ম্যাচ শুরু সকাল 11টায়। একদিন বিশ্রামের পর আবারও মাঠের অনুশীলনে টাইগাররা। মিরপুরের উইকেটের ধাঁধা মেলানোর চেষ্টা করেছেন হেড কোচ ফিল সিমন্স। টনি হেমিংকে সঙ্গে নিয়ে দীর্ঘক্ষণ পর্যালোচনা করেছেন পিচ। পরে ফিল্ডিং ড্রিল করে নেন সবাই। গা গরমের পর শুরু হয় নেট প্র্যাকটিস। সেখানে ছিল একাদশে পরিবর্তনের আভাস। তানজিদ তামিমের নেট পার্টনার ছিলেন সৌম্য সরকার, আর আরেক পাশে সাইফের সঙ্গী তাহিদ হৃদয়। লেট মিডল অর্ডারে আফিফকে নিয়ে দুশ্চিন্তার কারণেই হয়তো অনুশীলনে এইভাবে ধরা দেন ব্যাটাররা। স্বস্তি আছে টাইগারদের পেস বোলিং শিবিরেও। ফুল রিদমে নেটে বোলিং করেছেন মোস্তাফিজ। সেক্ষেত্রে বাঁচা মরার লড়াই ফিরতে পারেন কাটার মাস্টারও। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের হিসেবে বিশ্রামে যাওয়ার সম্ভাবনা আছে তাসকিন কিংবা শরীফুলের। মিরপুরে চলছে দ্বিতীয় দিনের মতো ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিয়ন মোহাম্মদ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সিরিজ বাঁচানোর মিশনে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ, কিন্তু এই মুহূর্তে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেটা নিয়ে কিন্তু খুব একটা দৌড়ঝাঁপ আমরা দেখছি না। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এই মুহূর্তে আসলে ডিপিএল এর দল বদল। এই মুহূর্তে আমিও দাঁড়িয়ে আছি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল বদল যে অংশটিতে হচ্ছে সিসিডিএম এর কার্যালয়, তার সামনে। গতকাল থেকেই শুরু হয়েছে, আজ এটার শেষ দিন। বিকেল 5টা পর্যন্ত দল বদলের সময় রয়েছে। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই আমরা জানি তারা আসলে দল বদলটা সেরে নিয়েছেন। কেউ সরাসরি এসেছেন গতকাল, অনেকে তারপরে অনলাইনে যারা কাজ শেষ করবার সেই কাজগুলো শেষ করেছে। বড় দল যারা আছে, আবাহনী, মোহামেডান, ঢাকা লিওপার্ডস নতুন একটা দল এসেছে, এছাড়া প্রাইম ব্যাংক, তারা সবাই আসলে দল গুছিয়ে ফেলেছে এবং কে কোন দলে আছে এটা গতকাল রাতেই আসলে অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু দুজনকে নিয়ে আসলে একটা সংশয় ছিল। তারা দুজন হচ্ছেন বা এই মুহূর্তে বাংলাদেশ ওয়ানডে দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং টি-20 দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস। তারা কোন দলে খেলবেন সেটা নিয়ে কিন্তু একটা দোটানা ছিল। বেশ কয়েকটি ক্লাবের নাম শোনা যাচ্ছিল। গতকাল রাতে অবশ্য চূড়ান্ত একটি দলের নাম শোনা গেছে এবং আজ সকালে আমরা নিশ্চিত হয়েছি। এই কিছুক্ষণ পরই আমরা জানতে পেরেছি মিরাজ এবং লিটন দুজনেই সশরীরে সিসিডিএম এর কার্যালয়ে আসবেন এবং নতুন দল লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে তারা আসলে এবারে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন এবং সেই দলের সঙ্গে নিবন্ধন করবেন অথবা চুক্তিবদ্ধ হবেন। ঢাকা লেজেন্ডস অফ রূপগঞ্জকে নিয়ে বলতে হয়, এবার যখন ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে, তামিমের অ্যাডক কমিটি আসবার পর সবাই যখন আলোচনা করছিল, তখন একমাত্র একটি দল যারা একটু নেতিবাচক মনোভাব দেখিয়েছিল, সেটাও ক্রিকেটীয় কারণে নয়, আর্থিক কিছু ব্যাপার স্যাপার রয়েছিল এবং সেই কারণে কিন্তু বলা হচ্ছিল যে এই মুহূর্তে দলটি আসলে প্রিমিয়ার লিগে অংশ নাও নিতে পারে। কিন্তু পরবর্তীতে আমরা যেটা জানি, তামিম ইকবাল এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুরোধে লেজেন্ডস অফ রূপগঞ্জের যিনি কর্ণধার লুৎফর রহমান বাদল, তিনি দল করতে রাজি হয়েছেন এবং সেটাই শুধু হয়নি, তিনি যে চমক দেখিয়েছেন সেটা আসলে মানে এখন পর্যন্ত আমরা দেখিনি যদিও চোখে, কিন্তু আসলে পরে এটাই হবে এই মুহূর্তে মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় চমক যে বাংলাদেশের দুই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস একই সঙ্গে একটি দলে খেলবেন। এবার আমরা যতটুকু জানিয়েছি যে দুপুর 1টার কিছুক্ষণ পর এই মুহূর্তে বাংলাদেশের, আমরা জানি যে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের যে প্র্যাকটিস সেশন ছিল সেটা শেষ করবার পরপরই আসলে দুজনই এখানে আসবেন এবং তারপরে আমাদের সঙ্গে কথা বলবেন বলে। তো এরপরে হয়তো আমরা জানাতে পারবো কি কারণে তারা এই হঠাৎ করে দলবদল করলেন, কারণ একজন গতবার খেলেছিলেন মোহামেডানে, আরেকজন খেলেছিলেন গুলশান ক্রিকেট ক্লাবে। তো কেন কি কারণে এই দলবদল এবং এই শেষ মুহূর্তের চমক, সেটা নিয়ে আসলে পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। দ্বিতীয় দফায় ক্রীড়াবিদদের দেয়া হয়েছে ক্রীড়া কার্ড। এ দফায় বিভিন্ন ফেডারেশনের মোট 171 জন ক্রীড়াবিদদের বেতনের আওতায় এনেছে ক্রীড়া মন্ত্রণালয়, যার মধ্যে জাতীয় ফুটবল দলের 18 ও জাতীয় নারী ফুটবল দলের 18 খেলোয়াড়দের দেয়া হয়েছে ক্রীড়া কার্ড। এছাড়া জাতীয় হকি দলের 35 জন পেয়েছেন বিশেষ কার্ড। শুটিংয়ের 5 জন সহ কাবাডি, জিমন্যাস্টিক্স, আর্চারি সহ দেশের মোট 17 ডিসিপ্লিনের খেলোয়াড়রা পেয়েছেন বিশেষ সম্মাননা। প্রত্যেকেই ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রতি মাসে 1 লাখ টাকা করে বেতন পাবেন। এই মুহূর্তে জাতীয় ক্রীড়া পরিষদে আছেন রিপোর্টার তামিম হোসেন। ক্রীড়া কার্ড বিতরণের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে।
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। আসলে এই প্রতিপাদ্য নিয়ে কিন্তু একটা দারুণ উদ্যোগ বাস্তবায়ন করছেন আসলে ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রণালয়। আসলে যেই উদ্যোগটা তারা নিয়েছেন যে আসলে প্রতি মাসে ক্রীড়াবিদরা যারা আসলে দেশের জন্য অনেক গৌরব অর্জন করে এনেছেন তাদেরকে ক্রীড়া কার্ড প্রদান এবং প্রতি মাসে তাদের 1 লাখ টাকা করে বেতন দেওয়া হবে। সেই আওতায় দ্বিতীয় দফা আজকে সম্পূর্ণ হলো। কিছুক্ষণ আগে এই দ্বিতীয় দফায় 171 জন ক্রীড়াবিদকে এই ক্রীড়া কার্ডটি প্রদান করা হয়েছে এবং ক্রীড়া কার্ড প্রদানের সাথে সাথেই আসলে তাদের ফোনে যেই মাসিক বেতনের যে 1 লক্ষ টাকা সেই টাকা কিন্তু রয়ে গেছে। যদি আমরা বলি যে আজকের যে 171 এই 171-এর মধ্যে 18 জন পুরুষ ফুটবলার এবং জাতীয় দলের ফুটবলার এবং 18 জন নারী জাতীয় দলের ফুটবলাররা ক্রীড়া কার্ড পেয়েছেন। এছাড়া যদি আমরা বলি আর্চারি ফেডারেশন, আর্চারি থেকে 18 জন আর্চারি পেয়েছেন তারা এই ক্রীড়া কার্ড। এছাড়া শুটিং ফেডারেশন এবং হকি থেকে যদি বলি, হকি থেকে 35 জন, বাংলাদেশ হকি ফেডারেশনের 35 জন জাতীয় খেলোয়াড়কে আসলে এই ক্রীড়া কার্ডের আওতায় আনা হয়েছে। এছাড়া যদি বলি শুটিং ফেডারেশন বা জিমন্যাস্টিক, বডি বিল্ডিং, যেই বাকি ফেডারেশনগুলো আছে এর মধ্যে 17টি ফেডারেশন, সর্বমোট 17টি ফেডারেশনের 171 জন ক্রীড়াবিদকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে আসলে যারা এই ক্রীড়াবিদরা ছিলেন তাদের মধ্যে এই ক্রীড়া কার্ডটি প্রদান করেছেন এবং প্রদান করার কয়েক ঘন্টা বাদই আসলে তাদের কাছে তাদের যে বেতন, এই বেতন তাদের কাছে পৌঁছে গিয়েছে। এবং আমরা যেমনটা জানি যে আসলে আমাদের দেশের ক্রীড়া ফেডারেশনগুলো বা ক্রীড়াবিদরা যারা ছিলেন তাদের জীবিকা নিয়ে অনেক সময় আমরা অনেক ধরনের নিউজ দেখেছি বা কথা শুনেছি। সে জায়গা থেকে তাদের জন্য প্রতি মাসে 1 লক্ষ টাকা একটা অনেক বড় অ্যামাউন্ট এবং এই একটা অ্যামাউন্ট পাওয়ার পরে তাদের যে খেলাধুলার প্রতি যে ভালোবাসাটা এটা আসলে আরও কয়েক গুণ বেড়ে যাবে বলে তারা জানিয়েছেন এবং তাদের যেই ক্রীড়ার প্রতি যে মনোযোগ তারা এখানে বিশেষ করে যদি আরেকটা কথা বলি যে যারা আসলে দেশের জন্য অনেক বড় গৌরব অর্জন করেছেন তাদেরকে আসলে এই আওতায় আনা হয়েছে। তো সেই আওতায় যারা এসেছেন এবং সামনের দিকে কিন্তু তাদের মধ্যে এই উৎসাহটা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে এবং তারা চাইবে যে আসলে বাংলাদেশেরকে আরও বেশি সম্মান এনে দিতে। তো ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই ক্রীড়া কার্ড প্রদান নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তামিম হোসেন। অন্য প্রসঙ্গ, পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ডিজাইনে বড় পরিবর্তন আনবে বিসিবি। শুধু ক্রিকেট নয়, এখানে অন্য স্পোর্টসকেও যুক্ত করা হবে বলে জানান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। 2027 এশিয়া কাপ ও 2031 বিশ্বকাপের ভেন্যু এ মাঠে করার পরিকল্পনা আছে বোর্ডের। মাঠ পরিদর্শন শেষে এই লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। নাজমুল হাসান পাপনের আমলে শুরু হয় কার্যক্রম, নৌকার অদলে বানানো হয় ডিজাইন। এরপর ফারুক আহমেদ এসেও শুনিয়েছিলেন আশার বাণী। নানা প্রতিশ্রুতি দিয়ে সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলেরও শেষ দিন কাটে এই মাঠে। এবার ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। দায়িত্ব নেয়ার পর ক্রীড়া প্রতিমন্ত্রী ও তামিম ইকবাল প্রথমবারের মতো পূর্বাচলের এ মাঠে বিসিবির অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে পুরো মাঠ ঘুরে দেখেছেন তারা। প্রায় 28 একর জায়গায় শুধু ক্রিকেট নয়, অন্য স্পোর্টসকেও যুক্ত করার ইচ্ছা বিসিবির। বড় পরিবর্তন আনবে ডিজাইনেও। পুরো ডিজাইনটা তাকে শো করেছি, প্রেজেন্ট করেছি। এখানে কিছু চেঞ্জেস নেসেসারি, চেঞ্জ করব জাস্ট চেঞ্জ করার জন্য না, কিছু ডিজাইন চেঞ্জ করাটা নেসেসারি। প্লাস এটা অনেক বড় একটা প্রপার্টি। এখানে আমাদের চেষ্টা থাকবে যে হ্যাঁ, এটা ক্রিকেটের জন্য ঠিক, বাট ক্রিকেটের সাথে সাথে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে। 2019 সালে কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মাঠ দ্রুত বাস্তবে রূপ দেওয়ার গল্প অনেকেই শুনিয়েছেন, কিন্তু হয়েছে উল্টো। এক দফা পরিবর্তন হয়েছে স্টেডিয়ামের নাম, উইকেটের মাটি চুরির মতো ঘটনারও সাক্ষী এই মাঠ। এবার ক্রীড়া প্রতিমন্ত্রী শোনালেন 2027 এশিয়া কাপ ও 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ এই মাঠে গড়ানোর পরিকল্পনা আছে তাদের। দিয়েছেন প্রয়োজনীয় সব সহযোগিতার প্রতিশ্রুতি। 2027-এ আমাদের এশিয়া কাপ রয়েছে এবং 2031-এ আমাদের বিশ্বকাপ ক্রিকেট রয়েছে। যে আমরা এই পূর্বাচলে একটি ক্রিকেট স্টেডিয়াম পাশাপাশি মাল্টিপারপাস বিভিন্ন স্পোর্টসের যে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যা করণীয় আছে আমরা এটা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপগুলো আমরা খুব দ্রুত সময়ের ভিতরে নিব। পূর্বাচল স্টেডিয়ামের পর সুজন, সাইফ, সৌম্যদের ক্রিকেটার্স একাডেমি পরিদর্শনে যান তামিম ইকবাল। এবারে ডিপিএল, সেখানে আয়োজনের পরিকল্পনা বিসিবির। আসর শুরুর আগে তামিম দিয়েছেন নানা নির্দেশনা। উইকেটের ব্যাপারে একটু সাজেশন দিয়ে গেল। একটা এমইউ অলরেডি হয়েছে বিসিবির সাথে আমাদের মাঠটা ইউজ করার জন্য। আগামী 4 মে থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীতে সবার জন্য উন্মুক্ত খেলার মাঠ নির্মাণ ও দখল অবমুক্ত করতে মাঠে নেমেছেন বাংলাদেশ সরকারের 4 প্রতিমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। এ সময় মিরপুরের কালশী মাঠ আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সে সঙ্গে ঢাকার নির্মাণাধীন মাঠগুলোর কাজ দ্রুতই শেষ করার নির্দেশ দেন প্রতিমন্ত্রীরা। খেলার মাঠ দখলমুক্ত করে শিশু কিশোরদের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথাও জানান তারা। রাজধানীতে খেলার নতুন মাঠ নির্মাণ, দখলমুক্ত ও আধুনিকায়নে এবার মাঠে নামলেন বাংলাদেশ সরকারের 4 প্রতিমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর এবং ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খানকে নিয়ে বিকেলে মিরপুরের কালশী মাঠ পরিদর্শনে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কালশী থেকে মহাখালীর টিএনটি, মগবাজারের মধুবাগ মাঠ, বাসাবো বালুর মাঠে তাদের সঙ্গে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় খেলার মাঠ নিয়ে স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন তারা। সেই সঙ্গে নির্মাণাধীন মাঠ দ্রুত খেলার উপযোগী করার আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ তৈরি করতে চাই এবং সেখানে তারা সবাই খেলাধুলা করবে। এইভাবে আমরা খেলাধুলার ভিতরে আমরা যেমন একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো এবং মাদক মুক্ত সমাজ গড়ার জন্য অন্যতম মাধ্যম হবে খেলাধুলা। আমরা এই 16 বিঘার এখানে আমাদের এই এলাকার মানুষ এবং এই এলাকার যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদের জন্য খেলার মাঠের উপযোগী একটি মাঠ তৈরি করে এখানে একটি ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হবে ইনশাল্লাহ। আমাদের যে আন্তঃমন্ত্রণালয় মিটিং রয়েছে সেখানে আলোচনা করে যে কিভাবে আমরা মাঠগুলো তৈরি করব, কিভাবে আমাদের এই যুব সমাজ আমাদের তরুণদের জন্য খেলার মাঠের উপযোগী মাঠ তৈরি করতে পারবো, সেটা পর্যায়ক্রমে পরবর্তীতে আপনাদেরকে বিশদভাবে আরও জানানো হবে। কালশী মাঠ দখলমুক্ত করে দ্রুত যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে ঢাকার উন্মুক্ত মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়ে হবে আলোচনা। মিরপুরের কালশীর 16 বিঘা খেলার মাঠ নিয়ে রয়েছে আলাদা পরিকল্পনা। যুব ক্রীড়া মন্ত্রণালয় বাজেট ডিপিপি প্রণয়ন করে একটাকে অনুমোদন হওয়ার পরেই কাজ শুরু হবে। আমরা যেহেতু শুরু করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, আপনারা নিশ্চিত থাকতে পারেন স্বল্প সময়ের মধ্যে এই এলাকার মানুষ একটা সুন্দর বহুকেন্দ্রিক ব্যবহারের জন্য মাঠ পাবে। অঞ্চল ভিত্তিক ওয়ার্ড বেসিসও আমাদের প্ল্যান আছে, 3-4টা ওয়ার্ড মিলেও আমাদের প্ল্যান আছে যে ছোট করে হলেও একটা মাঠ দেওয়ার ব্যবস্থা করতে। সেগুলি থাকে অবশ্যই ব্যবস্থা নিব। দেশের দখল হয়ে যাওয়া সকল খেলার মাঠ দখলমুক্ত করে শিশু কিশোরদের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্য সরকারের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কোপা দেল রের খবর, গোলরক্ষক উনাই মারেরোর বীরত্বে অ্যাটলেটিকো মাদ্রিদের হৃদয় ভাঙল রিয়াল সোসিয়েদাদ। ফাইনালের মঞ্চে টাইব্রেকারে 4-3 গোলের জয়ে কোপা দেল রের শিরোপা ঘরে তুলেছে হোয়াইট অ্যান্ড ব্লু। 5 মৌসুম পর স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে পেল্লেগ্রিনি মাতারাজ্জোর সোসিয়েদাদ। শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে বিদায় করা অ্যাটলেটিকোর। সেভিয়ায় এক পাশে হৃদয় ভাঙার নীল বেদনায় বিবর্ণ অ্যাটলেটিকো মাদ্রিদ, অন্য পাশে রিয়াল সোসিয়েদাদের উল্লাস। 2019-20 মৌসুমের পর চতুর্থবারের মতো স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে তারা। সোসিয়েদাদের হয়ে অনন্য কীর্তি গড়ায় দিনটা বিশেষ ছিল কোচ পেল্লেগ্রিনি মাতারাজ্জোর জন্য। যুক্তরাষ্ট্রের প্রথম কোনো কোচ হিসেবে ইউরোপের শীর্ষ 5 লিগে কোনো কাপ ফাইনালে শিরোপা জিতলেন তিনি। 2012-13 মৌসুমের পর থেকে কোপার শিরোপা না জিততে পারা অ্যাটলেটিকো মাদ্রিদের অপেক্ষা আরও দীর্ঘ হলো। অথচ ফাইনালের আগে নিশ্চিত ফেভারিট ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। মাত্রই চ্যাম্পিয়ন্স লিগে এই দলটাই শিরোপার পথে থাকা বার্সেলোনাকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করেছে। অথচ তাদেরই কোপা দেল রেতে হারিয়ে দিল সোসিয়েদাদ। সেভিয়ার মাঠে কিক অফের 14 সেকেন্ডেই গনসালো গেদেসের ক্রসে হেডে দুর্দান্ত গোলে ঝড় তোলেন আন্দের বার্নিক্সিয়া। অ্যাটলেটিকো গোলরক্ষক চেষ্টা করেও প্রতিহত করতে পারেননি। কোপা দেল রের ফাইনালে এটাই দ্রুততম গোলের রেকর্ড। 14 মিনিটের সমতা ফেরান আদেমোলা লুকমান। গ্রিজম্যানের পাসে সোসিয়েদাদের ফুটবলারদের বোকা বানিয়ে বল জালে জড়ান নাইজেরিয়ান ফরওয়ার্ড। প্রথমার্ধের শেষ দিকে আবারও লিড নেয় সোসিয়েদাদ। অ্যাটলেটিকো গোলরক্ষক মুসো গেদেসের ঘাড়ে আঘাত করায় পেনাল্টি পায় সোসিয়েদাদ। সুযোগ পেয়েই তার লুফে নিয়ে গোল করেন অধিনায়ক ওইয়ারসাবাল। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেলেও কোনোটি কাজে আসেনি অ্যাটলেটিকোর। অবশেষে পিছিয়ে পড়া দলকে ম্যাচে ফেরান হুলিয়ান আলভারেস। আর্জেন্টাইন ফরওয়ার্ডের গোলে নির্ধারিত সময় শেষ হয় 2-2 গোলের সমতায়। অতিরিক্ত সময়
সময় চেষ্টা করেও গোল করতে পারেনি দুদল। অবশেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভাগ্যের মঞ্চে শুরুতেই দিয়াগো সিমিওনের অ্যাথলেটিকোকে হতাশ করেন সরলত। পরের শটেও আলভারেজকে রুখে দিয়ে নায়ক বনে যান সোসিয়েদাদ গোলরক্ষক উনাই মারেরো। অ্যাথলেটিকোর হয়ে গোল করেন গনজালেস, আলামাদা ও বানেয়া। সোসিয়েদাদের হয়ে শুধু মিস করেছেন অস্কারসন। বাকি 4 শটে গোল করেছেন সোলের, সুসিচ, মুনোজ ও মারিন। আর তাতেই শিরোপার উল্লাসে মেতে ওঠে সোসিয়েদাদ। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে চেলসিকে 1-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা অনেকটাই নিশ্চিত রেড ডেভিলদের। আরেক ম্যাচে ব্রাইটনের সঙ্গে 2-2 গোলে ড্র করে অবনমনের শঙ্কায় টটেনহ্যাম হটস্পার। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই দুদল আক্রমণাত্মক খেলেছে, তবে চেলসির সামনে খুব একটা সুবিধা করতে পারেনি রেড ডেভিলস। প্রথমার্ধের শেষ দিকে ব্রুনো ফার্নান্দেসের অ্যাসিস্টে গোল করে ম্যান ইউনাইটেডকে লিড এনে দেন মাথিউস কুনিয়া। চলতি মৌসুমে ইপিএলে 18তম অ্যাসিস্ট রেড ডেভিল অধিনায়কের। এগিয়ে থেকে বিরতিতে যায় মাইকেল ক্যারিকের দল। বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ করে যায় চেলসি, কিন্তু ভাগ্য এদিন সহায় ছিল না ব্লুজদের। তাদের 3টি শট ফিরে আসে পোস্টে লেগে। পুরো ম্যাচে প্রতিপক্ষের জালে 20টি শট নিয়েও গোল আদায় করতে পারেনি চেলসি। এই নিয়ে লিগে টানা 4 ম্যাচ হারল লন্ডনের ক্লাবটি। তবে কি মোস্তাফিজের অভিশাপেই কুপোকাত কলকাতা নাইট রাইডার্স? যে প্রক্রিয়ায় বাংলাদেশি পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তাতে নিশ্চয়ই দুঃখ পেয়েছেন ফিজ। এই জন্যই হয়তো কলকাতা নাইট রাইডার্সের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ক্রিকেট ঈশ্বর। আর তাই নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে শুরু করেছে কেকেআর। 6 ম্যাচ খেলে এখনও জয় বঞ্চিত শাহরুখ খানের দল। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কোনো অন্যায় হলে প্রকৃতি তার শোধ নিয়ে নেয় আপন উপায়েই। কলকাতা নাইট রাইডার্সের উপর হয়তো সেই শোধই নিচ্ছে ক্রিকেট ঈশ্বর। নয়তো কেন এমন পরিণতির মধ্য দিয়ে যেতে হবে 3 বারের আইপিএল চ্যাম্পিয়নদের? মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ফিরিয়েও তার প্রতি যে অন্যায় করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল, তার খেসারতি গুনছে কেকেআর। আসলে ভারত ক্রিকেটের নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন মোস্তাফিজ। পরবর্তীতে জানিয়ে বিসিসিআই দুঃখ প্রকাশ করলেও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কাটার মাস্টার। সব মিলে খেসারত গুনতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকেই। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলেছে কলকাতা। বৃষ্টিতে বাতিল হওয়া 1 ম্যাচ বাদে বাকি 5টিতেই পেয়েছে হারের তিক্ততা। আইপিএল ইতিহাসে 5ম দল হিসেবে সাক্ষী হয়েছে লজ্জার এক রেকর্ডের। এর আগে প্রথম 6 ম্যাচের কোনোটিতেই জয়ের দেখা না পাওয়ার রেকর্ড আছে ডেকান চার্জার্স, দিল্লি ডেয়ারডেভিলস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্সের। মুখে স্বীকার না করলেও মোস্তাফিজের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে কেকেআর। তাকে দলের অন্যতম প্রধান স্ট্রাইক বোলার হিসেবে বিবেচনা করেই খরচ করেছিল 9 কোটি 20 লাখ রুপি। শেষ পর্যন্ত মোস্তাকে না পেয়ে এক কথায় ছন্ন ছাড়া ওদের পেস ডিপার্টমেন্ট। অথচ কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের পারফরমেন্স কিন্তু একেবারে খারাপ নয়। প্রায় প্রতিটি ম্যাচেই লড়াকু সংগ্রহ করার পরও 3 বারের চ্যাম্পিয়নরা হেরে গেছে পেসারদের মলিন পারফরমেন্সের জন্য। পিএসএল থেকে মুজারাবানিকে উড়িয়ে আনলেও কোনোভাবেই মোস্তাফিজের অভাব পূরণ করতে পারেননি জিম্বাবুয়ান পেসার। এস এম ইকবাল, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিরিজ বাঁচানোর মিশনে কাল দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরে টাইগারদের অনুশীলন, সমতা আনতে আত্মবিশ্বাসী স্বাগতিকরা। দ্বিতীয় দফায় দেয়া হলো ক্রীড়া কার্ড। সরকারি বেতনের আওতায় এলেন 171 ক্রীড়াবিদ। ফুটবল, হকি সহ 17 ডিসিপ্লিনের খেলোয়াড়রা পেলেন সম্মাননা। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়।